আচ্ছা, তো আজকে আমরা শুরু করব আমাদের যে এবিটিএ টেস্ট পেপার, আমরা শেষের দিকে যাচ্ছি বায়োলজির। ওকে, আর আমরা প্রতিটা টপিকের চেষ্টা করছি যে এমসিকিউ, এসএকিউ আর 2 মার্কের 3 মার্কের কোশ্চেন সম্পূর্ণ আলোচনা করো আর তোমাদের সাইডে পিপিটি দেখিয়ে দেওয়ার। ওকে, আর চেষ্টা করছি যদি পসিবল হয় তাহলে পিডিএফ প্রোভাইড করার। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে টপিকটা, সেটা হচ্ছে SC 237। ওকে, SC 237-এ আমরা প্রথম এমসিকিউ আলোচনা করে নিই। ওকে, তারপরে আমরা এসিকিউ দেখব, 2 মার্কের কোশ্চেন দেখব, 3 মার্কের কোশ্চেন দেখব। আর অ্যাকচুয়ালি আমরা বলছি এই কারণে যে এবিটিএ টেস্ট পেপার তোমরা ভালো করে পড়ে যাও, কারণ এবিটিএ টেস্ট পেপার আছে, যদি তোমরা সবগুলো সেট সলভ করো না তাহলে ওই একই কোশ্চেন তোমরা বই পড়লে ওই সেম কোশ্চেনগুলি বারবার রিপিট পাবে। ওকে, তো শুরু করি। তো দেখো, প্রথম যদি আমরা এমসিকিউ বলি, যে প্রথম যে SC 237-এ এমসিকিউ আছে, কোন হরমোনটি ওভিউলেশনে সাহায্য করে? ওভিউলেশনে সাহায্য করে লিউটিনাইজিং হরমোন, যেটা LH। ওকে, পরে কোশ্চেন আছে গর্ভনিরোধ বডির একটা অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আইপিএলগুলো যেগুলো তৈরি হয় ওগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে হরমোনটা কাজে লাগে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, পরের কোশ্চেন আছে যে পরিণত ভ্রূণাস্থলিতে ডিপ্লয়েড নিউক্লিয়াস কোটি? ডিপ্লয়েড মানে কি? এমনি নিউক্লিয়াস কি N, হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি 2N, তাহলে 2N মানে কি N+N। আর আমরা জানি নিউক্লিয়াস আছে 8টা নিউক্লিয়াসের মধ্যে নিচের দিকে 3টা থাকে, উপরের দিকে 3টা, মাঝখানে দেখবে N+N, ওকে আমরা বলি। ওকে, সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস ওর নাম। ক্লিয়ার? পরের কোশ্চেন আছে জীবের উদ্ভবের রাসায়নিক মতবাদ তত্ত্বটি প্রথম উপস্থাপন করে? আমরা জানি অপারিন। তার মডেল কি দিয়েছিলেন? কোয়ারসারবেট প্রথম, অপারিন, দেন ফক্স। পরে কোশ্চেন আছে ডিএনএ মেরামতে সাহায্য করে কে? ডিএনএ মেরামতে সাহায্য করে কে? তাহলে দেখো, লাইগেজ তো হবে না, কেন? লাইগেজ জোড়া লাগায়। ডিএনএ পলিমারেজ 1 আর 2, এবার বলেছে উভয়, তাহলে ডিএনএ পলিমারেজ 1ও কাজ হচ্ছে মেরামতি করা, ডিএনএ রিপেয়ার, আর 2 এর কাজ হচ্ছে, তাহলে এটা কি A আর B উভয়ই। ওকে, পরে কোশ্চেন আছে আমাদের জেনেটিক শব্দটি প্রবর্তন করেন কে? জেনেটিক শব্দটি প্রবর্তন করেন ব্যাটসন। ক্লিয়ার? পরের যে কোশ্চেন আছে যে একটি ক্রোশে F1 জনিতে উৎপন্ন অপত্য জনিতার মতো হয়, এটি মেন্ডেলের কোন ধারণা প্রকাশ করে? তাহলে কি হচ্ছে যে F1-এ যে অপত্যটা তৈরি হচ্ছে, মানে ক্যাপিটাল টি ওর ক্রস হচ্ছে স্মল টি, তাহলে যদি F1 তারপরে যে ক্যাপিটাল টি স্মল টি যেটা হবে F1, তাহলে দেখো ওই F1 যদি প্যারেন্টের মতো হয় তাহলে ওকে কি বলবো? একটা জিনের উত্তরাধিকার। ওকে, অসম্পূর্ণ প্রকৃত হবে না, সব প্রকৃত হবে না, লো অফ ডমিনেন্স হবে না। লো অফ ডমিনেন্স কখন হতো? যদি অপত্যটা দুজনের মিক্সড হতো, তাহলে আর মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম না। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে। ইন্টারফেরন এর আগেও আমরা ইন্টারফেরনের ডেফিনেশনগুলো পড়েছি, ওখানে বলেছি ইন্টারফেরন নাম TNF, গামা, বিটা। তো ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? যে ভাইরাসের বিরুদ্ধে। মুরগির একটি এশিয়ান ব্রিডের নাম আসিল। ওকে, এগুলো পড়বে। ওকে, কাশ্মীরিও ছিল আমাদের, যে মুরগির একটা এশিয়ান ব্রিড আসিল। পরে কোশ্চেন আছে কর্নবাগের উৎসেচক, এটাও আমরা আগের সেটে ডিসকাস করেছি। কর্নবাগের উৎসেচক বলা হয় ডিএনএ পল 1-কে। কর্নবাগ তৈরি করেছেন মানে কি? ওকে খুঁজেছেন। বায়োটেকনোলজির যে জনকটাকে? আমরা বায়োটেকনোলজি আবিষ্কার প্রথম অনেক আগেই আবিষ্কার হয়ে গেছিলো, কার জন্য? লুই পাস্তুর। ওকে, তার টিকার জন্য। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্যে কি? মন্ট্রিল প্রোটোকল 1987 হয়েছে, এটা ভালো কোশ্চেন, এটা পরিবেশের কোশ্চেন। ওজোন স্তর ক্ষয় যে হচ্ছে ও রক্ষার জন্য কি তৈরি হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল। দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? চণ্ডীপ্রসাদ ভট্ট। এগুলো লাস্টের দিকে আছে পরিবেশ বিষয়ে, 3-4টা আছে। সাইলেন্ট ভ্যালি আছে, চিপকো আন্দোলন আছে, নর্মদা বাজার আন্দোলন আছে, এগুলো। তো একটি অঞ্চলের চূড়ান্ত পর্যায়ে বিকশিত কমিউনিটিকে কি বলা হয়? চূড়ান্ত, শেষ পর্যায়ে। তাহলে এটা একটু জটিল হচ্ছে, ওটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, তাহলে দেখো এই ছিল এমসিকিউ 14টা। আমরা ফোকাস এমসিকিউ এর উপর করছি না, আমাদের মেন টার্গেট হচ্ছে 2 মার্ক 3 মার্কের। ওকে, তো আমি এবার শুরু করে দিচ্ছি তোমাদের যে আমাদের যে কোশ্চেন যেটা আছে SC 237-এ এসএকিউ। রেডি? প্রথম কোশ্চেন আছে 2 মার্কের ক্ষেত্রে, যে অ্যাপোমিক্সিসটা কি? 2 মার্কের কোশ্চেন। ওকে, আচ্ছা 1 মার্কেরগুলো আমি এখানে নেই, আমি সাইডে দিয়ে দিব, শেষের দিকে তোমরা দেখে নিবে। অ্যাপোমিক্সিসটা কি আর প্লাসেন্টার দুটো কাজ অথবা দিয়ে আছে। তাহলে দেখো, অ্যাপোমিক্সিস মানে হচ্ছে যদি অ্যাপোমিক্সিস, অ্যাপো মানে ছাড়া, মিক্সিস মানে নিষেক ছাড়া যদি অপত্য সৃষ্টি হয় তাহলে আমরা কে বলবো? অ্যাপোমিক্সিস। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? একটি উদ্ভিদের একটা বিশেষ ধরনের জনন, যেখানে পুংগেমেট আর স্ত্রীগেমেটের মিলন না হয়ে অপত্য সৃষ্টি হয়। অ্যাপো মানে হচ্ছে ছাড়া, মিক্সিস মানে হচ্ছে নিষেক ছাড়া যদি অপত্য সৃষ্টি হয় তাকে বলবো অ্যাপোমিক্সিস। ক্লিয়ার?
অ্যাপোমিক্সিস আর পলিএমব্রিওনি খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন আছে প্লাসেন্টা দুটো কাজ। প্লাসেন্টা অনেক রকমের কাজ করে। প্লাসেন্টা হচ্ছে কানেকশন বিটুইন মাদার অ্যান্ড ফিটাল। ওকে, মায়ের বডি থেকে যে ভ্রূণের বডির মধ্যে যা কিছু আদান প্রদান হয়, অক্সিজেন, রক্ত টক্ত সব কিছু কার হয়, পুষ্টি, সব ওই প্লাসেন্টার মাধ্যমে হয়। ওকে, তাহলে দেখো প্লাসেন্টার যে প্রধান কাজ হচ্ছে খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন মাতৃরক্ত থেকে ভ্রূণ রক্তে পরিবহন করা, ভ্রূণের বিপাকীয় দূষিত বজ্র পদার্থগুলি অপসারণ করে। তাহলে একটা মা যখন বাচ্চাকে পেটে রাখে তাহলে কী হচ্ছে, শুধু বাচ্চাকে সে হেল্প করছে কীভাবে, যে পুষ্টি টুষ্টি দিয়ে, এটাও না, বাচ্চা থেকে বজ্র পদার্থগুলো নিজের বডিতে নিচ্ছে। বুঝতে পারছো তো? পরের কোশ্চেন আছে প্লিওট্রপি কি, এটাও বারবার ডিসকাস করেছে। প্লিওট্রপি কি? প্লিওট্রপি মানে হচ্ছে একাধিক ফিনোটাইপ যদি একটা জিনের বৈশিষ্ট্য দ্বারা প্রকাশ হবে। তাহলে একটা জিন যদি একাধিক ফিনোটাইপ প্রকাশ করে তাহলে তাকে আমরা বলবো কি প্লিওট্রপি। যেমন হচ্ছে PKU, ফিনাইল কিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস, এগুলো আছে এক্সাম্পল। পরের কোশ্চেন আছে জিনোম ডিএনএ লাইব্রেরি কি? জিনোম মানে যদি ক্লোন সংগ্রহের জন্য দেখো জিনোম ডিএনএ লাইব্রেরিটা কি? যে ক্লোন সংগ্রহের জন্য একটি প্রজাতির বা ওই প্রজাতিভুক্ত জীবের সমস্ত ডিএনএর সজ্জাক্রম বর্তমান থাকে তাকে জিনোম ডিএনএ লাইব্রেরি বলে। মানে ডিএনএর পুরো সিকোয়েন্স যদি নোটের থাকে, যেমন হিউম্যান জিনোম প্রজেক্টে থাকে না, মানুষের পুরো বডির সিকোয়েন্স আছে জিনের, ওই রকমই জিনোম ডিএনএ লাইব্রেরি। ওকে, ডিএনএর পুরো সিকোয়েন্স যদি কোনো প্রজাতির নোটের থাকে তাহলে বলবো জিনোম ডিএনএ লাইব্রেরি। পরের কোশ্চেনটা আগের সেটাও ডিসকাস করেছি SC 191-এ, আর এখনও বলে দিচ্ছি যে সক্রিয় আর নিষ্ক্রিয় অনাক্রম্যতার দুটি পার্থক্য। সক্রিয় অনাক্রম্যতা এটা হচ্ছে প্রভাব সুদূর প্রসারী, আর যেটা নিষ্ক্রিয় অনাক্রম্যতার প্রভাব হচ্ছে ক্ষণস্থায়ী। সক্রিয় অনাক্রম্যতা একটি ব্যক্তির দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশের ফলস্বরূপ সক্রিয় ক্রিয়া উৎপন্ন হয়, আর এখানে অনাক্রম্যতায় সরাসরি বস্তু স্থানান্তরিত হয়। ওকে, ডাইরেক্টলি ক্রিয়া হয় না। পরে ওর সাথে আছে বুস্টার ডোজটা কি, এটা নেই, আগের সেটি ছিল দিয়ে দিলাম। বুস্টার ডোজ মানে হচ্ছে যেমন আমরা করোনা ভ্যাকসিন নেওয়ার সময় ফার্স্ট সেকেন্ড দুটো নেওয়ার পরে থার্ডে বুস্টার ডোজ SMS আসছিল, তো ওটাই আর কি। বুস্টার ডোজ মানে হচ্ছে কিছু ভ্যাকসিন নির্দিষ্ট সময় অন্তর দেওয়ার পর লাস্ট যে ডোজটা দেওয়া হয় না, ওকে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়, ওকে আমরা বলবো ডোজ হিসেবে। মানে একটা ভ্যাকসিন দিয়ে দিলে হলো 3 মাস পর আর একটা ভ্যাকসিন, তাহলে ওটাকে বলা হবে ডোজ। কেন না, দেহে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। অপসারী বিবর্তন উদাহরণ সহ লেখো। অপসারী বিবর্তনটা কি বলছে, একই উৎস থেকে সৃষ্ট পৃথক পরিবেশে বাস করার জন্য অভিযোজনগত পরিবর্তন হয়েছে। যেমন এখানে দিয়েছে অস্ট্রেলিয়ার আদি শাবকশাহী, আর এখান থেকে আমাদের মার্সুপিয়াল স্তন্যপায়ী থেকে কাঙ্গারু, ওকে, ফ্লাই ক্যালেঞ্জার, এগুলো আর কি। মানে কি ওরা কি হচ্ছে একই, ওদের যে অরিজিনেট একই উৎপত্তি একই জায়গা থেকে, কিন্তু ওরা ভিন্ন পরিবেশে বাস করার জন্য ওদের মধ্যে কি কিছু মানে ইভলিউশন, কিছু পরিবর্তন দেখে গিয়েছে। ওকে, সেটাকে বলবো অপসারী বিবর্তন। এর সাথে আরেকটা পড়ে নেবে অভিসারী বিবর্তন। অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন দুটো পড়ে নেবে। পরে কোশ্চেন আছে রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক আমরা জানি যে এমন একটা বই যেটা IUCN কর্তৃক প্রতিষ্ঠিত SSC মানে সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে রচিত, বিলুপ্ত আর বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীর সমস্ত তথ্য আছে। মানে কি বলা হয়েছে যে এমন একটা বই আছে যার মধ্যে যে সম্পূর্ণভাবে বিলুপ্ত, বন্য পরিবেশ থেকে বিলুপ্ত, ওর 8টা-9টা ভাগ আছে, বা বর্তমানে যেগুলো ক্ষতিগ্রস্ত, যেগুলো বিপদগ্রস্ত, যে এইগুলোর মানে সব কিছুর উদ্ভিদ বা প্রাণীর নোটেড আছে। ওকে, সেটাকে আমরা বলবো কি রেড ডাটা বুক, যেটা 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের কোশ্চেন একটা ভালো কোশ্চেন আছে, মানুষের একটি পরিণত ডিম্বথলির গঠন বর্ণনা করো। তোমরা সাইডে ছবি দেখতে পাচ্ছ, তো পরিণত ডিম্বথলির একটা ছবি এঁকে দিবে, দিয়ে আমি যদি ভিতর থেকে বাইরে নাম করি তাহলে সব থেকে ভিতরে যেটা আমাদের আছে, আচ্ছা ভিতর থেকে বাইরে না, আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাই, তাহলে সব থেকে বাইরে যে কভার আছে ওর নাম, ওকে আমরা বলবো থিকা। ওকে, থিকা দুই রকমের আছে। সব থেকে বাইরে যে লেয়ারটা আছে ওর নাম হচ্ছে থিকা এক্সটার্না, যেটা হচ্ছে তন্তুময় ফাইবার দিয়ে তৈরি, আর তার নিচে ভিতরের দিকে যেটা আছে থিকা ইন্টারনা, ওটা কি হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে তৈরি। ওর ভিতরে যেটা আছে রেড কালারে ওটা হচ্ছে ভিত্তি পর্দা, তার ভিতরে যেটা আছে কিছু মাসল মানে কিছু সেল, ওগুলোকে আমরা বলবো মেমব্রেনা গ্রানুলোসা। ওর ভিতরের দিকে আছে যে হোয়াইট পার্টটা যেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে এন্ট্রাম। ওকে, তার ভিতরের দিকে কিছু সেল আছে, ওর নাম হচ্ছে কিউমুলাস, ওকে, উফোরাস, ওটা হচ্ছে ওর ভিতরের দিকে সেল। ওর পরের দিকে যে পর্দাটা আছে সেটা হচ্ছে জোনা পলুসিটা। ওকে, ওটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আর হচ্ছে ওর ভিতরের দিকে যে সেলটা আছে ডটেড, সেটা হচ্ছে ফার্স্ট পোলার বডি, আর মানে N, আর যে পুরো সেলটা পড়ে আছে যেটা, ওটাকে আমরা বলবো সেকেন্ডারি উইসাইট N। তো এখানে টোটাল হচ্ছে যদি পরীক্ষা আসে পরিণত ডিম্বথলির গঠন বর্ণনাগুলো, তাহলে তোমরা ছবি আঁকবে আর সবার নামগুলো 1-2বার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে,
পরের কোশ্চেন আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি কী। প্রথম কথা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে কি, মানে হচ্ছে যে আমাদের বডিতে মূলনীতিটাই ওই একই ব্যাপারই আছে, ওখানে তোমরা পড়ে নিবে, আমি জাস্ট বলে দিচ্ছি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতিটা হচ্ছে আমাদের বডিতে 99.9% ডিএনএ একে অপরে সিমিলার, বাকি যে 0.1% ডিএনএ আছে না, ওটা কি হচ্ছে যে সিকোয়েন্সে কিছু পার্থক্য থাকে, ওগুলোকে আমরা বলবো যে বাল্ক ডিএনএ, যেগুলো আমাদের কাজে লাগে না। ওকে, তো এরকম ওই ডিএনএগুলোতে কী হবে যে কোনো কোড মানে কোনো জিন বহন করে নেওয়া বা ওগুলোর মধ্যে কোনো প্রোটিনও তৈরি হয় না, তো সেইগুলো বেকার ডিএনএ। ওই বেকার ডিএনএর মধ্যে কিছু সিকোয়েন্স থাকে, যে আমার সবাই এসিসি এরকম 3টা করে নিউক্লিওটাইড, আমার 50 বার বা 10 বার রিপিট আছে, তোমার সেটা 20 বার রিপিট। তো ওইগুলো থেকে কি হয় যে মানে একে অপরের মধ্যে পরিবর্তনটা বা একে অপরের যে বংশগত ডিফারেন্স বা কার সন্তান, ওকে, যেটা ডিএনএ টেস্টের জন্য। তো এটাই আর কি, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের যে মূলনীতি হচ্ছে এটাই, যে আমাদের বডিতে বেশিরভাগই ডিএনএ হচ্ছে কাজের ডিএনএ, বাকি যে 0.1% ডিএনএ মানে যেটা হচ্ছে কাজের ডিএনএ না, ওই কাজের ডিএনএ যেগুলো না, ওগুলোর মধ্যে হচ্ছে সবার বডিতে ওই যে মানে এটা সিকোয়েন্সটা সবার আলাদা আলাদা আছে। যদি আমার 5 বার রিপিট থাকে, তোমার সেটা 10 বার রিপিট থাকবে, তার 12 বার রিপিট থাকবে, তার 2 বার রিপিট থাকবে। ওকে, তো এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি। এর সাহায্যে আমরা কী করতে পারি, যে একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি থেকে আলাদাভাবে চিনতে পারি। কোনো জায়গায় ক্রাইম হলে, কোনো একটা চুলও পাওয়া গেলে বা কোনো রক্ত পাওয়া গেলে, এগুলোর ক্ষেত্রে মানে দোষীকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তারপরে আর কি করা হয়, যে সাপোজ কোনো জায়গায় যে রেপ কেসের ক্ষেত্রে অনেক সময় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বা এটা কার সন্তান, এর বাবাকে অ্যাকচুয়ালি বাবা বা এর মাকে, ওগুলোর জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। ওকে, বা অনেক সময় কিছু রোগের জন্য, বংশগত রোগের জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। তো এই ছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি। ওকে, আর এটাই টোটাল আর কি। পরে যে কোশ্চেন আছে ট্রান্সক্রিপশন পদ্ধতি, এবছর বারবার বলছি ট্রান্সক্রিপশন খুবই ইম্পর্টেন্ট। এবার ট্রান্সক্রিপশনের যে 3টা দোষ আছে না, ট্রান্সক্রিপশন ইজি আছে, কারণ আগের বছর রেপ্লিকেশন আর লেগ অপারেশন এসেছিল, তাই বছর ট্রান্সক্রিপশনের মধ্যে একটা আসবে, কিন্তু তোমরা ট্রান্সক্রিপশন ভালো করে করবে। দেখো, ট্রান্সক্রিপশনে এখানে শুধু প্রারম্ভিক দোষটা বলেছি 3 মার্কের, তাহলে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দোষের মধ্যে এমন কিছু নেই। প্রারম্ভিক দোষ মানে ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে কীভাবে, তাহলে ট্রান্সক্রিপশন মানে কি, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। এবার হচ্ছে এখানে যে প্রারম্ভিক দোষে দুটো জিনিস, আমাদের এনজাইমটা কী লাগবে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। নর্মাল আরএনএ পলিমারেজ হচ্ছে হলো এনজাইম, তার সাথে যদি সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কোর এনজাইম। এবার কি হচ্ছে আরএনএ পলিমারেজ, কি হচ্ছে ডিএনএ তন্তুর একটা জায়গায় গিয়ে যুক্ত হয়, তার নাম হচ্ছে প্রোমোটার। প্রোমোটারে কী হয়, আরএনএ পলিমারেজ গিয়ে যুক্ত হয়, আর কি হয় যে ডিএনএ প্রোমোটারটা একটু খুলে যায়। ওকে, তারপরে হচ্ছে একটা তন্তু থেকে আরএনএ তৈরি হবে, সেটাকে আমরা বলবো টেমপ্লেট তন্তু, আর আরেকটাকে কী বলবো, যে নন টেমপ্লেট। তাহলে একটা কি হচ্ছে, একটা হচ্ছে টেমপ্লেট আর একটা হচ্ছে নন টেমপ্লেট। কেবল বুঝতে পারছো তো, ছবি যদি তোমরা আঁকতে পারবে, তাহলে এটাই আর কি। রিকগনাইজেশন সাইটে প্রোমোটার থাকে, প্রোমোটারে গিয়ে আমাদের আরএনএ পলিমারেজ বাইন্ড হয়, তারপরে একটু খুলে যায়, দিয়ে দুটো স্ট্র্যান্ড থেকে আমার তৈরি হবে না। একটা হচ্ছে যেটা আমাদের একটা কোডিং, আর একটা হচ্ছে নন কোডিং। ওই নন কোডিং থেকেই আমাদের কী হবে, এমআরএনএ তৈরি হবে। তো এটাই ছিল আমাদের কি, যে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা। ক্লিয়ার? পরে কোশ্চেন আছে নর্দমার যে জল পরিশোধনের কৌশলটি বর্ণনা করো। আগের সেটে ডিসকাস করা হয়েছে যে নর্দমার জল পরিশোধন কীভাবে করা হয়। কিছুগুলো ট্যাঙ্ক আছে, প্রথম ট্যাঙ্কের নাম হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক। প্রথম হচ্ছে নর্দমার যে অপরিষ্কার জল আছে, ডেট্রিটাস ট্যাঙ্কে রেখে দিতে হয়। তারপরে জলকে কয়েকদিন রেখে দিতে হবে, তবে তাহলে কি কোনো নাড়াচড়ানো করা যাবে না। তারপরে যে ভারী কণাগুলি আছে ওগুলো নিচে জমা হবে, উপরে একটু শুদ্ধ জল থাকবে। শুদ্ধ মানে সে জল খাওয়া যাবে না, মানে হচ্ছে তুলনায় একটু কম নোংরা জল। এবার এখানে ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে জলকে না নাড়িয়ে সাবধানে পাইপের সাহায্যে স্কিমিং ট্যাঙ্কে নেওয়া হয়। তাহলে প্রথম হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক, সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে, স্কিমিং ট্যাঙ্কে। এবার হচ্ছে পাইপকে বিশেষ পদ্ধতিতে নাড়ানো হয়। নাড়ানো শেষ হলে জলে তৈলাক্ত বস্তুকণা ভেসে ওঠে এবং স্বরের মতো আস্তরের সৃষ্টি করে এইসব দূষিত পদার্থ যান্ত্রিক উপায়ে ট্যাঙ্ক থেকে অপসারণ করা হয়। জল পূর্বাপেক্ষা একটা বিশুদ্ধ হয়। মানে এখান থেকে নেওয়া হয় ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে, ওখানে স্কিমিং ট্যাঙ্কে, ওখানে পাইপের সাহায্যে বিশেষ পদ্ধতিতে নাড়ানো হয়। তারপরে যেসব অয়েল পার্টিকেলগুলো আছে ওগুলো উপরে ভাসতে থাকবে, ওগুলোকে বিভিন্ন একটা পদ্ধতির দ্বারা ওকে সেপারেট করা হয়। তাহলে আগের তুলনায় একটু বিশুদ্ধ হলো। পরে যে স্কিমিং পাইপ থেকে সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, তখন জলের যে ফ্লো একটু কমিয়ে নিয়ে আসতে হয়, কারণ ভারী বস্তুকণা তল দিয়ে সদক্ষিপ্ত হয়। ওকে, যারা বেশি স্পিডে না আসতে হালকা হালকা করে জলটাকে নিয়ে যেতে হয়। কী ট্যাঙ্ক তাহলে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এবার সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে অক্সিডেশন ট্যাঙ্কে 4টা ট্যাঙ্ক, ডেট্রিটাস ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অক্সিডেশন ট্যাঙ্ক। অক্সিডেশন ট্যাঙ্ক মানে কি, জারণ। তাহলে এখানে যে যখন জলগুলো রাখা হবে, তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফেট, এইসব যৌগগুলো কী হয়েছে, আর মাইক্রো অর্গানিজম, এগুলো কী করবে, যে ওকে জারিত করে ওকে জলকে একটু বিশুদ্ধ করে।
ফলে ব্যাকটেরিয়া জটিল জৈব ওগুলো জৈব অ্যাসিডে ভেঙে যায়, পরবর্তী ধাপে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন আর অন্যান্য গ্যাসীয় যৌগে পরিণত হয়, জলের বিশুদ্ধিকরণ ঘটে। এবার এই যে জলটা শুদ্ধ হয়ে গেলো, এই জলকে কী করা হবে? এটাকে তো খাওয়া যাবে না, এটাকে পাইপের সাহায্যে নদীতে, কৃষিক্ষেত্রে, মৎস্য চাষের পুকুরে পাঠানো যেতে পারে। তো এটা খুবই ভালো একটা টেকনিক নর্দমার জল পরিশোধনের কৌশল। পরে কোশ্চেন হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি কি, এর গুরুত্ব কী? এসসিপিতে জানো ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক বা ইস্ট এর বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে যে প্রোটিন শুধু মানুষের সাপ্লিমেন্টারি খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। ওকে, একে আমরা বলবো কি একোষী প্রোটিন, মানে কিছু যে সিঙ্গেল সেল অ্যানিম্যাল থেকে, মানে যেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম থেকে কিছু প্রোটিন পাওয়া যায় যেগুলো মানুষ সাপ্লিমেন্টারি হিসেবে ইউজ করতে পারে, ওগুলোকে আমরা কি বলবো? যে ওগুলোকে বলবো সিঙ্গেল সেল প্রোটিন। এর যে দুটি কাজ রেখো, প্রথম হচ্ছে যে প্রোটিনের অভাব পূরণ করে, 2 নম্বর হচ্ছে যে নিরামিষাশীরা, যারা নিরামিষ আছে ওদের বডিতে প্রোটিনের চাহিদা এর সাহায্যে পূরণ করতে পারে, সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। তো এটা খুব ভালো সিঙ্গেল সেল প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট, আগের বছর এসেছিলো। পরে কোশ্চেন আছে বায়ো ফার্টিলাইজার কি, আর নীলা সবুজ শৈবালের গুরুত্বটা লেখো। দেখো সাইডে দেখাচ্ছি, বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে যেসব অণুজীব বা ছত্রাক জমিতে শস্য বা ফসল উৎপাদনকারী গাছের পুষ্টি জগতে ব্যবহার করে জীবসার বলে। মানে যেসব মাইক্রো অর্গানিজম বা ছত্রাক জমিতে যে আমাদের যে শস্য বা ফসল উৎপাদনকারী গাছ আছে ওদের ক্ষেত্রে কাজে লাগে, ওদের পুষ্টি জগতে সাহায্য করে, তাদের আমরা বলবো বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার হিসাবে নীলা সবুজ শৈবালের গুরুত্ব কী? না বুঝতে পারছো না আমি কী বলছি? বোরিং লাগছে? তাহলে দেখো মন দিয়ে, বায়ো ফার্টিলাইজার জিনিসটা কি? বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে যেসব অণুজীব বা ছত্রাক আমাদের যে ফসলে, মানে চাষবাসের ক্ষেত্রে ওগুলোকে যদি মানে সার হিসাবে প্রয়োগ করা হয়, যদি ওতে ওর পুষ্টিতে সাহায্য করে, তাহলে তাকে আমরা বলবো বায়ো ফার্টিলাইজার। ওকে, তাহলে এখানে দেখো যাকে বলবো জীব সার। ওকে, তো এর ক্ষেত্রে নীলা সবুজ শৈবালের ভূমিকা কী? নীলা সবুজ শৈবাল, যেটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বায়ো ফার্টিলাইজার বলি, তো এতে ক্লোরোফিল সবুজি এককোষী প্রকৃতির জীব, এগুলো সায়ানোব্যাকটেরিয়া, এদের আগে নীলা সবুজ শৈবালও বলা হতো। সায়ানোব্যাকটেরিয়াগুলি মুক্তজীবী রূপে, কখনো মিথিওজীবী রূপে নাইট্রোজেন স্থিতিরোধন করে, এরা কী করে নাইট্রোজেন সংগ্রহ করে আর গাছকে পুষ্টি দেয়। ওকে, এইভাবে দিতে পারে। পরে কোশ্চেন আছে পেস্টের জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি। যদি বলে যে পেস্ট শিকারী প্রাণী দ্বারা পেস্টের দমন, তাহলে এটা এর আগে সেটে ওটা ডিসকাস করা হয়েছে যে পেস্ট কীভাবে, পেস্টের যে নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কী। তাহলে প্রথম হচ্ছে শিকারী প্রাণী দ্বারা, আফিড, একটা আফিড ওকে দমনে হুয়ার ফ্লাই লার্ভা বেশ কার্যকারী, এটা একটা শিকারী প্রাণী, মানে ওকে খাওয়ার জন্য এটা। তারপরে হচ্ছে ইঁদুরকে দমনের জন্য কি হচ্ছে আমাদের সাপ, কি জমিতে ইঁদুর বেশি হয়েছে সাপ ছেড়ে দিতে হবে, এরকম করে যাবে না তো। অনেক সময় কী হয় যে ওগুলো সাউথের দিকে যে ওরা যে চাষের জমিতে হাঁস ছেড়ে দেয়, তাহলে ওখানে যেগুলো পেস্ট আছে যেগুলো ক্ষতি করে ওই গাছের, ও হাঁসগুলো খেয়ে নেয়। তো এগুলো হচ্ছে শিকারী প্রাণী দ্বারা, একে অপরের শত্রুকে ছেড়ে দিতে হবে। ওকে, ইঁদুর খেয়ে নিচ্ছে সব সাপকে, বাজকে, চিলকে, এগুলো ছেড়ে দিতে হবে, বেজিকে, বিড়ালকে। পরজীবী দ্বারাও পেস্ট দমন, অনেক রকমের গ্লাস হাউস উদ্ভিদের পেস্ট হলো সাদামাছি। ওকে, এই পেস্টকে ক্ষুদ্র পরজীবী বলতা ইনার্সিকা ফরমোসা দিয়ে সাফল্যের সঙ্গে দমন করা সম্ভব হয়েছে। তাহলে পেস্ট কী দ্বারা? পরজীবী দ্বারা, ওদের যে পরজীবী যেটা ওদের দ্বারাও দমন করা যায়। পরে কোশ্চেন সিডিএনএ ট্রান্সজেনিক উদ্ভিদ কী, আর এর উদাহরণ দাও। সিডিএনএ হচ্ছে ডিএনএ থেকে কি এমআরএনএ তৈরি হয়, উল্টোটা, যদি এমআরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হয় তাহলে তাকে আমরা বলবো সিডিএনএ। ওকে, ট্রান্সজেনিক উদ্ভিদ কি? ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা যদি জিনের পরিবর্তন ঘটিয়ে এমন কিছু উদ্ভিদ তৈরি করা হয়, সেগুলোকে আমরা বলবো ট্রান্সজেনিক উদ্ভিদ, যেমন হচ্ছে বিটি তুলো, বিটি বেগুন, এইগুলো। পরে কোশ্চেন আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? কিছু আমাদের উদ্দেশ্য থাকবে যেগুলো নিয়ে আমরা কোনো জীবের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন যদি কোনো জীবের উৎপন্ন ঘটাতে পারি, সেগুলোকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরে কোশ্চেন আছে ট্রান্সফেকশন কি? কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়া যে রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে টার্গেট কোষের মধ্যে ট্রান্সজিন বা নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশকে ট্রান্সফেকশন বলে। ট্রান্সফেকশন কী বলতে? কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই, ওকে, যদি রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট কোষের মধ্যে ট্রান্সজিন বা নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশকে ট্রান্সফেকশন বলে। কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি বলো দেখি, যে হোস্ট সেলের মধ্যে প্লাজমিডকে কীভাবে এন্টার করানো যাবে, তাহলে এটার একটা পদ্ধতি হচ্ছে ট্রান্সফেকশন। হোস্ট সেলের ভিতর কীভাবে প্লাজমিডকে এন্টার করাবো, সেটা একটা পদ্ধতি হচ্ছে কি ট্রান্সফেকশন। পরে কোশ্চেন গোল্ডেন রাইস কি? গোল্ডেন রাইস হচ্ছে একটা ট্রান্সজেনিক উদ্ভিদ, মানে ট্রান্সজেনিক ভ্যারাইটি, যেটার মধ্যে কি যাদের ভিটামিন এর অভাব হচ্ছে, সেই ভিটামিন এর চাহিদা পূরণ করার জন্য আমরা চালের মধ্যে ভিটামিন এ জিনটা ঢুকিয়ে দিচ্ছি, পরে সে ভাত খাবে, তার ভিটামিন এর চাহিদা পূরণ হবে, এটা হচ্ছে গোল্ডেন রাইস। পরে কোশ্চেন আছে অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি কি, আর আর্সিনোকোসিস কি? অম্লবৃষ্টি মাটির উপর প্রভাব ফেলে,
মানে মাটির উপর যদি অ্যাসিড বৃষ্টি হয়, তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অম্লবৃষ্টি বারবার আছে, 2-3 বার এটা দেখে নিয়েছি। তো অম্লবৃষ্টি যদি মাটির উপর পড়ে, তাহলে মাটির উপর কী হবে, যে মাইক্রো অর্গানিজমগুলো আছে যেগুলো পিএইচের ব্যালেন্স সহ্য করতে পারবে না, পিএইচ লেস থাকবে না, ওরা অ্যাসিড বৃষ্টি, অ্যাসিডের পিএইচ কত হয় 7 থেকে কম হয়, ক্ষারের বেশি হয়। তাহলে যদি অতিরিক্ত কম হয়, H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি মানে অ্যাসিড, তাহলে এখানে কী হবে, যে মাইক্রো অর্গানিজমগুলো এই অ্যাসিডিক ব্যালেন্স সহ্য করতে পারবে না, ওরা মরে যাবে। গাছপালার উপর পড়লে গাছপালার পাতা টাতাগুলো পড়ে যাবে, আর পাথরের মূর্তির উপর পড়লে ওগুলোর মধ্যে যেমন তাজমহল মার্বেল পাথরের উপর পড়লে স্টোন ক্যান্সার হয়ে যাবে, এগুলো অ্যাসিড বৃষ্টি। মানুষের শরীরের উপর প্রভাব আছে। ওকে, পরে যে কোশ্চেন আছে, আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে দুটি পার্থক্য বলো আর বায়োস্ফিয়ার রিজার্ভ কী। আলফা বৈচিত্র্য আর বিটা বৈচিত্র্যটা কি? আলফা বৈচিত্র্য হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে মোট প্রজাতি যতগুলো আছে ওটা হচ্ছে আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কি? দুটি আলফা বৈচিত্র্যের মধ্যে বা দুটি পৃথক স্থানের মধ্যে যে জীব বৈচিত্র্য আছে, একটা স্থানের মধ্যে যে প্রজাতি আছে ওটা আলফা বৈচিত্র্য, দুটা আলফা বৈচিত্র্যের মাঝে যে মোট মিলিয়ে ওটা হচ্ছে বিটা বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা বৈচিত্র্য, আর দুটি পৃথক পৃথক স্থানের জীব বৈচিত্র্য হচ্ছে বিটা বৈচিত্র্য। আর কোন অঞ্চলে আলফা বৈচিত্র্য বেশি, এর মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাচুর্য, মানে বিভিন্ন প্রজাতি ওখানে বেশি আছে। আর বিটা বৈচিত্র্য বেশি মানে দুটি পৃথক পৃথক স্থানে প্রজাতির মধ্যে সাধারণ প্রজাতির সংখ্যা কম হওয়া। এবার আলফাকে S দিয়ে প্রকাশ করা হয়, বিটাকে S1 - C প্লাস S2 - C। ওকে, এই ছিল টোটাল হচ্ছে কি আলফা আর বিটা বৈচিত্র্যের পার্থক্য। লাস্ট যে কোশ্চেনটা আছে আমাদের সেটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে। ইউনেস্কো এর মতে মেন অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কর্মসূচির অন্তর্গত, মানে আচ্ছা এত মুখস্থ যদি না করবে, জাস্ট বুঝবে দুটো জিনিসটা, ইউনেস্কো আর MAB দুটো মনে রাখবে, দিয়ে বলবে যখন কোনো একটা প্রজাতিকে সংরক্ষণের উদ্দেশ্যে, ওকে, পুরো আমরা কী করছি, গোটা বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করছি, তার মধ্যে জলজ স্তর সবই পড়ছে, তখন আমরা তাকে বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, যেমন সুন্দরবন শুধু সুন্দরবন নামে যে সুন্দরবনকে সংরক্ষণ করেছে ওটা না, পুরো ওর যে জলজ স্থলজ, ওখানে উদ্ভিদ প্রাণী, ওখানে মানুষকেও সংরক্ষণ করা হচ্ছে, তো এটা হচ্ছে কি আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। তো দেখো বুঝতে পেরেছো, তো এই ছিল আমাদের কি SC 237। আশা করি বুঝতে পেরেছো। ওকে, যার প্রয়োজন হবে তাকে এটা পাঠিয়ে দিও, আর এই কোশ্চেনগুলো তোমরা রেডি করে নিও।